বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে এবং তোমাদের সবার দোয়ায় আমিও সুস্থ আছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি 10ম শ্রেণীর ক্লাস নিব পদার্থবিজ্ঞান বিষয়ের উপর। তো আজকে আমি পদার্থের অবস্থা ও চাপ পঞ্চম অধ্যায়, এই অধ্যায় থেকে পড়াবো। আচ্ছা, পদার্থের অবস্থা ও চাপ। পদার্থ কি সেটা তো আমরা জানি, আর পদার্থের অবস্থা সেটা কি আমরা জানি? পদার্থের অবস্থা মানে পদার্থ কয়টি অবস্থায় থাকতে পারে? কয়টি অবস্থায় থাকতে পারে? 3টি অবস্থায় থাকতে পারে। সেটা কি কি? কঠিন, তরল এবং কি বায়বীয়। কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ এই 3টি অবস্থায় থাকতে পারে। যদিও পরবর্তীতে আরেকটি অবস্থা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে প্লাজমা অবস্থা। মূলত কি 3টা অবস্থা, কঠিন, তরল, বায়বীয়, এবং পরবর্তীতে আরেকটা অবস্থা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে প্লাজমা অবস্থা। তাহলে পদার্থের অবস্থা কয়টি? 3টি। এবার আসো কি চাপ। আমাদের অধ্যায়ের নাম কি? পদার্থের অবস্থা ও চাপ। তাহলে চাপ কি? চাপ হচ্ছে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত যে বল, সেটাই হচ্ছে চাপ। চাপকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। যদি কোনো বস্তুর কি ক্ষেত্রফল মানে এ ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল যদি এফ হয়, তাহলে চাপ কি হবে? দেখো, বলা হয়েছে কি কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত যে বল, সেটাই হচ্ছে চাপ। তাহলে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল যদি এ হয় আর লম্বভাবে প্রযুক্ত বল যদি এফ হয়, তাহলে চাপ কি? চাপ পি সমান কি? চাপ পি সমান এফ বাই এ। দেখো, এখানে বলা হয়েছে কি কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল হচ্ছে চাপ। তাহলে এখানে এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কি? এফ। দেখো, তাহলে এ ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল কি? এফ। তাহলে অতএব কি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল কি হবে? কম হবে। কম হলে কি নিচে চলে যাবে, ভাগ হবে এফ বাই এ। আর এই একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলটাই হচ্ছে কি? চাপ। তাহলে এটাই কি? পি সমান এফ বাই এ। পি সমান কি? এফ বাই এ। এটা হচ্ছে চাপ। এখানে দেখো, তাহলে চাপ কি পেলাম? পি সমান এফ বাই এ। এই সমীকরণটার দিকে লক্ষ্য করো। দেখো সূত্রটা পি সমান এফ বাই এ। তাহলে এখানে পিটা কি? এফ এর সাথে কি সমানুপাতিক সম্পর্ক, আর এ এর সাথে কি পি এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখো, সমানুপাতিক সম্পর্ক মানে কি? বল বাড়লে চাপ বাড়বে, আর বল যদি কমে তাহলে কি হবে? চাপ কমবে। আর ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, যেহেতু চাপের সাথে ক্ষেত্রফল বৃদ্ধি পেলে চাপ কমবে, আর ক্ষেত্রফল যত কম হবে তত কি চাপ বৃদ্ধি পাবে। যত ক্ষেত্রফল কমতে থাকবে তত চাপ বৃদ্ধি পাবে। আর ক্ষেত্রফল যদি কমে তাহলে কি বৃদ্ধি, আর যদি বাড়ে তাহলে কি কমবে।
আচ্ছা, এবার দেখো চাপের একক। চাপের একক এখানে দেখো পি সমান কি F/A। তাহলে বলের একক কে ক্ষেত্রফলের একক দ্বারা ভাগ করলেই কি পাওয়া যাবে? চাপের একক পাওয়া যায়। তাহলে এখানে দেখো বলের একক কি নিউটন, আর ক্ষেত্রফলের একক কি হবে মিটার স্কয়ার। তাহলে কি হবে নিউটন পার মিটার স্কয়ার। এটাই হচ্ছে ক্ষেত্রফলের চাপের একক। তাহলে কি চাপের একক কি নিউটন পার মিটার স্কয়ার। এটাকে কি বলা হয় আবার প্যাসকেল। নিউটন পার মিটার স্কয়ার এটাকে আবার কি বলা হয় প্যাসকেল। তাহলে কি 1 নিউটন পার মিটার স্কয়ার সমান কি আবার 1 প্যাসকেল। এক্ষেত্রে দেখো এক প্যাসকেলের সংজ্ঞাটা কি দেখো প্রতি 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন। দেখো প্রতি 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর যদি 1 নিউটন বল লম্বভাবে ক্রিয়া করে তাহলে যে চাপ পাওয়া যায় বা যে চাপ হয় সেটাকে বলা হবে 1 প্যাসকেল। মানে প্রতি 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল যদি লম্বভাবে ক্রিয়া করে তাহলে যে চাপ পাওয়া যাবে সেটাই হচ্ছে 1 প্যাসকেল। এবার আসি আমরা কি চাপের মাত্রা। চাপের মাত্রা সূত্রটা কি পি সমান F/A। এটা হচ্ছে চাপ একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত যে বল সেটাই। তাহলে F সমান আবার কি জানি আমরা MA। F সমান কি MA। আবার এটা কি এখানে এমটা হচ্ছে বস্তুর ভর আর এটা কি ত্বরণ। ত্বরণ থেকে আবার লেখা যায় V/T। সময়ের সাপেক্ষে যে ব্যাগের পরিবর্তনের যে হার সেটা কি মানে ব্যাগের পরিবর্তনের হারটাই হচ্ছে ত্বরণ। আর ব্যাগটা কি সরণ বাই কি সময়। সরণকে কি S আর সময় T গুণন এখানে T। তাহলে দেখো এখানে M এর মাত্রা কি এখানে বস্তুর ভরের M এর মাত্রা হচ্ছে বড় হাতের M। S সরণের মাত্রা হচ্ছে L। তারপর ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে কি L স্কয়ার। আর সময়ের মাত্রা হচ্ছে কি এখানে সময় T। তাহলে এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার দিলাম। তাহলে কি লেখা যায় দেখো M L ইনভার্স 1 T ইনভার্স 2। তাহলে কি চাপের মাত্রা হচ্ছে M L ইনভার্স 1 আর T ইনভার্স কি 2 স্কয়ার T স্কয়ার। তাহলে কি চাপের মাত্রা আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো চাপের মাত্রা কিভাবে বের করলাম। চাপ হচ্ছে একটি স্কেলার রাশি। চাপ হচ্ছে একটি কি স্কেলার রাশি। প্রিয় শিক্ষার্থীরা এবার জানবো আমরা কি ঘনত্ব ডেনসিটি। ঘনত্ব কি? ঘনত্ব হচ্ছে কোনো বস্তুর একক আয়তনের যে ভর, কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে।
আর ঘনত্ব বস্তুর উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে কোনো বস্তুর একক আয়তনের যে ভর সেটাকেই কি তার বস্তুর উপাদানের ঘনত্ব। আর এটা কিসের উপর নির্ভর করে? বস্তুর উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভরশীল। ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। রো সমান m বাই কি ভি। এখানে ভিটা কিন্তু আয়তন, তাই কি বড় হাতের হবে, ক্যাপিটাল লেটারে হবে। আর এখানে এমটা কি বস্তুর ভর। তাহলে ভি আয়তনের ভর যদি এম হয় তাহলে একক আয়তনের ভর কি কম হবে এম বাই ভি। আর এটাকে কি বলা হয়? রো বলা হয়। রো সমান এম বাই ভি। এখানে এম হচ্ছে কি বস্তুর ভর, আর এখানে কি বস্তুর আয়তন হচ্ছে ভি। এটাই হচ্ছে রো। রো কিসের উপর নির্ভর করে? বস্তুর উপাদান আর হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রার উপরে কিভাবে নির্ভর করে দেখো, এখানে তাপমাত্রা বৃদ্ধি করলে বস্তুর আয়তন বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে রো চেঞ্জ হবে। এবং তাপমাত্রা কমালে কি হবে? বস্তুর আয়তন কমবে। তাহলে রো কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপরে নির্ভর করে। এখন দেখো ঘনত্বের একক। ঘনত্ব কি? রো সমান এম বাই ভি। তাহলে বস্তুর ভরের একক কি কেজি, আর আয়তনের একক মিটার কিউব। তাহলে কি হবে? কেজি পার মিটার কিউব। এখানে নিচ থেকে উপরে নিলাম, তাই এখানে মাইনাস চিহ্নটা এসেছে। কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে ঘনত্বের একক। আরেকটা হচ্ছে দেখো গ্রাম পার সিসি। গ্রাম পার সিসি। সিসি মানে কি সেন্টিমিটার কিউব, কিউবিক সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব। এবার দেখো ঘনত্বের মাত্রা। এখানে দেখো বস্তুর ভর এম, এই এম এর মাত্রা হবে বড় হাতের এম, আর ভি এর মাত্রা কি? ভি হচ্ছে আয়তন, এল কিউব। তাহলে কি হবে? এম এল ইনভার্স কি 3। এটা হচ্ছে মাত্রা। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা ঘনত্ব কি, তারপর ঘনত্বের একক, ঘনত্বের মাত্রা এগুলো কি বুঝতে পেরেছো। দেখো এক কেজি পানিতে 0.25 কেজি লবণ গুলে নেওয়ার পর
গুলে নেওয়ার পর তার আয়তন হলো কি 1200 সিসি। এই পানির ঘনত্ব কত? দেখো 1 কেজি পানিতে 0.25 কেজি লবণ গুলে নেওয়ার পর তার আয়তন হলো 1200 সিসি। এই পানির ঘনত্ব কত? তাহলে ঘনত্বটা কি? ঘনত্ব সূত্রটা কি আমরা জানি, রো সমান কি m/v বা m ডিভাইডেড বাই কি ভি। তাহলে এখানে দেখো m হচ্ছে কি ভর আর ভি হচ্ছে আয়তন। এখানে আয়তন কি দেওয়া আছে দেখো 1200 সিসি, এটা হচ্ছে আয়তন। আর এখানে ভর দেখো, ভর কি 1 কেজি পানিতে 0.25 কেজি লবণ, তাহলে এই দুইটা মিলে কি হবে ভর হবে। তাহলে দেখো এখানে ভর m সমান কি 1 কেজি প্লাস 0.25 কেজি। তারপরে দেখো বারোশো সিসি, সিসি মানে কি সেন্টিমিটার কিউব। এটাতে যদি মিটার নিতে চাই তাহলে দেখো 100 সেন্টিমিটারে কি হবে সমান 1 মিটার। তাহলে কি হবে এখানে সেন্টিমিটারকে কিসে নিব আমরা মিটারে নিব। 100 সেন্টিমিটারে কি 1 মিটার। তাহলে আমরা এখানে 1 যদি হয় তাহলে কি 1 সেন্টিমিটার কি সমান হবে 1/100 মিটার। তাহলে এখানে দেখো সেন্টিমিটার কিউব, তাহলে কি হবে সেন্টিমিটার কিউব হলে কি এখানে 3 বার যদি হয় তাহলে দেখো এই মিটার কিউব। তাহলে কি হলো এখানে 6টা 10⁶ মিটার কিউব। তাহলে দেখো আমরা এখানে এই যে সেন্টিমিটার কিউবের জায়গায় কি আমরা লিখতে পারি এটা। এবার লবণগুলা পানির ঘনত্ব রো সমান কি হবে m/v। m কি 1.25 কেজি, ভর হচ্ছে 1200 ইন্টু 10⁻⁶ মিটার কিউব। এটা ক্যালকুলেশন করলে কত পাওয়া যাবে 1.04 কেজি পার মিটার কিউব। তাহলে দেখো পানির ঘনত্ব কত পাওয়া গেল 1.04 কেজি পার মিটার কিউব। আচ্ছা, এর ঘনত্ব দৈনন্দিন জীবনে কি এই ঘনত্বের কিন্তু অনেক ব্যবহার রয়েছে। যেমন পানি ফুটানোর ক্ষেত্রে, পুকুরে গোসল করার ক্ষেত্রে, তারপর বেলুন ফুলানো, তারপর ফানুস উড়ানো, তারপর
ডিম সেটা কি পচা নাকি ভালো নাকি সেটা বোঝার ক্ষেত্রেও কি ঘনত্বের ব্যবহার রয়েছে। যেমন পানি ফোটানোটা কেমন, যখন আমরা চুলায় কি একটা পাত্রে পানি নিয়ে ফুটতে দেই তখন কি সাথে সাথেই কি উপরে পানি গরম হয়ে যায় না, নিচের পানিটা আস্তে আস্তে গরম হয়, গরম হওয়ার পরে সেটা কি হয় উত্তপ্ত হয়ে কি হালকা হয়ে যায়, হালকা হওয়ার পরে সেটা উপরের দিকে উঠতে থাকে এবং উপরের পানিটা নিচে নামে, এভাবে আস্তে আস্তে কি পাত্রের সম্পূর্ণ পানি কি ফুটতে থাকে। তাহলে দেখো এক্ষেত্রে ঘনত্বের একটা ব্যাপার আছে, যখন উত্তপ্ত হয়ে প্রসারিত হয় তখন কি ঘনত্ব কমে যায়, আর তখন ঘনত্ব কমে কি হয় হালকা হয়ে উপরে উঠে যায়, আর উপরে পানিটা ঘনত্ব বেশি তখন কি সেটা নিচে নামে। তারপর দেখো পুকুরে গোসল, পুকুরে যখন কি পুকুরের উপরের দিকে পানিটা কি থাকে উষ্ণ, কিন্তু নিচের দিকে পানিটা কি থাকে বা কেমন থাকে শীতল থাকে, কারণ সূর্যের যে তাপ সেটা পানির উপরের পৃষ্ঠে লাগতেছে এবং সেটা কি গরম হচ্ছে, এবং গরম হওয়ার পর সেটা ঘনত্ব কমে গিয়ে উপরেই থাকতেছে এবং পুরো পানি কি সমানভাবে উত্তপ্ত হতে পারে না, যেহেতু ওইটা উপরে পানিটা কি ঘনত্ব কমে যাইতেছে, কমে যায় কি সেটা উপরে কি থাকতেছে। তারপর দেখো বেলুনতে কি কম ঘনত্বের কি গ্যাস ব্যবহার করা হয় যেটা বাতাসের চেয়ে কি হালকা। তারপর যে ফানুস উড়ানো যে হয়, ফানুস উড়ানোর ক্ষেত্রে দেখো ভিতরে কি একটা আগুন জ্বালানো হয় ফানুসের ভিতরে নিচের দিকে, দেখো এই আগুনটার কাজ কি, এটার কাজ হচ্ছে এটার ভিতরের যে বাতাস সেই বাতাসকে উত্তপ্ত করে কি করা হয় এটার হালকা করে ফেলে, হালকা করার পরে কি হয় এটা উপরের দিকে উঠতে থাকে। তারপর ডিম সেটা কি পচা নাকি ভালো সেটা বোঝার জন্য একটা পাত্রে পানি নিয়ে সেটাতে ডিম যদি ডুবানো হয় তাহলে যদি ডিমটা যদি ভালো হয় তাহলে কি নিচে ডুবে যাবে, আর যদি খারাপ হয় বা পচা হয় তাহলে সেটা কি হবে সেটা উপরের দিকে ভেসে উঠবে। তার কারণ কি ডিমটা যদি ভালো থাকে তাহলে এর ঘনত্বটা কি বেশি থাকে, আর যখন পচা হয় তাহলে এর ঘনত্বটা কমে যায়, পানির ঘনত্বের চেয়ে কম হয়ে যায়, বিধায় কি সেটা উপরে ভেসে ওঠে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো তরলের ভেতর চাপ বা স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ। দেখো শিক্ষার্থীরা বোর্ডে লক্ষ্য করো, এখানে একটা চিত্র আঁকা হয়েছে, দেখো একটা বিকারের মধ্যে যে পানি, দেখো এখানে
এ একটা বিন্দু, সেই বিন্দুতে একটা ক্ষেত্রফল কল্পনা করা হয়েছে। সেই ক্ষেত্রফলের উপরে যে তরলের স্তম্ভ, সেই স্তম্ভর জন্য এই ক্ষেত্রফলের পৃষ্ঠে কি, মানে এই বিন্দুতে বা পৃষ্ঠে কি চাপ সৃষ্টি হয়। এখানে দেখো সেই চাপটা কত সেটা কি বের করার জন্য একটা সূত্রও আমরা কি এখান থেকে পাবো। এখানে দেখো এই পৃষ্ঠের উপরে এইচ উচ্চতার কি একটা সিলিন্ডার, তরল ভর্তি একটা সিলিন্ডার কল্পনা করা হয়েছে। দেখো এ বিন্দুতে চাপ নির্ণয় করতে হবে, তরলের গভীরে এ বিন্দুতে চাপ নির্ণয় করতে হবে। তাহলে দেখো এর চারদিকে কি একটা ক্ষেত্রফল কল্পনা করা হয়েছে এবং এই ক্ষেত্রফলের উপরে এইচ উচ্চতার একটা তরল ভর্তি সিলিন্ডার এখানে কি কল্পনা করে নেওয়া হয়েছে। দেখো এখানে তাহলে এই পৃষ্ঠে যে চাপ, সেটা চাপটা অনুভূত হবে মূলত এই সিলিন্ডারের ভিতরে যে অংশটুকুতে তরল আছে, সেই তরলের যে চাপ, সেই চাপটাই মূলত এই পৃষ্ঠের মধ্যে অনুভূত হবে। আর এখানে দেখো তরলের যে আয়তন, সেই আয়তনটা কতটুকু হবে, এখানে এ গুণন এইচ, এ গুণন এইচ ক্ষেত্রফল, আর এখানে কি উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এই সিলিন্ডারের ভিতরে যে তরলটুকু আছে সেটার আয়তন হবে এ গুণন এইচ। তাহলে এখানে এ পৃষ্ঠের উপরের, তাহলে দেখো এ পৃষ্ঠের উপরের তরলটুকুর আয়তন হচ্ছে কি এ এইচ, এ গুণন এইচ। কি হবে এখানে এই সিলিন্ডার, দেখো সিলিন্ডারের কি ভিতরে যে তরল, সেটা কি আয়তন কি হবে, এই পৃষ্ঠের ভূমির ক্ষেত্রফল কি এ আর উচ্চতাটা কি এইচ, তাহলে এ গুণন এইচ। আমরা কি জানি আয়তন দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ কি উচ্চতা। এবার দেখো এই এ পৃষ্ঠের উপর যে বল প্রয়োগ হবে সেটা মূলত হচ্ছে কি এই সিলিন্ডারের ভিতরে যে তরল, সেই তরলের দ্বারাই কি বল প্রয়োগ হবে। তাহলে এই তরলের ওজনটাই মূলত কি বল প্রয়োগ করবে, ওজন কি ডব্লিউ সমান mg। তাহলে এটাই কি এফ, এই ওজনটাই কি বল প্রয়োগ করবে। তাহলে ডব্লিউ সমান mg সমান কি এফ। আর এখানে তরলের ঘনত্ব যদি রো হয়, তাহলে এই তরলের ওজন বা বল কি হবে, তরলের ঘনত্ব যদি রো হয় তবে এই তরলের ওজন বা বল হবে কি, ওজন বা বল এফ সমান কি mg, এফ সমান হচ্ছে mg। এখানে ওজনটা কি দ্বারা প্রকাশ করি আমরা ডব্লিউ, আর আমরা কি জানি ডব্লিউ সমান mg। আর সেক্ষেত্রে এই ওজনটাই যেহেতু বল হিসেবে প্রয়োগ হবে, তাহলে সেই ওজন সমান কি এফ, মানে ডব্লিউ সমান এফ আমরা লিখতে পারি। তারপর দেখো এম, আমরা কি জানি রো সমান কি এম বাই ভি। তাহলে এম সমান কি হবে, এম সমান হচ্ছে ভি রো। তাহলে এখানে এম এর জায়গায় কি বসাতে পারি আমরা, ভি রো এটা বসাতে পারি। আবার ভি সমান আমরা কি পেলাম, এখানে দেখো ভি সমান হচ্ছে এ এইচ, তাহলে এ এইচ রো জি। তাহলে এফ সমান কি এ এইচ রো জি। এবার দেখো এখানে লিখে দিতে পারো যেহেতু ভি সমান এ এইচ, কাজেই আমরা কি বের করব, এখানে তরলের গভীরে কোনো বিন্দুতে কি চাপ, তাহলে তরলের গভীর কি এখানে এইচ গভীরতায় এ বিন্দুতে চাপ, তাহলে কাজেই চাপ কি হবে, চাপ পি সমান কি আমরা জানি এফ বাই এ। তাহলে এখানে এফ কি পেলাম
এ এইচ রো জি আর নিচে কি এ, তাহলে এ কাটা গেলে কি থাকবে এইচ রো জি। তাহলে দেখো পি সমান এইচ রো জি, এটাই হচ্ছে সমীকরণ। পি সমান এইচ রো জি। এখানে দেখো এইচ হচ্ছে গভীরতা, তরলের গভীরতা। এখানে দেখো মানে কত গভীরতায় কি চাপ বের করতে হবে সেই গভীরতাটা। আর হচ্ছে রো হচ্ছে তরলের ঘনত্ব, আর জি হচ্ছে কি, জি হচ্ছে এক্ষেত্রে ত্বরণ। আর এখানে জিটা কি ধ্রুবক। জিটা যদি ধ্রুবক হয় তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু জি ধ্রুবক তাই পি ইজ প্রপোর্শনাল টু কি এইচ রো, এটা লেখা যায় পি ইজ প্রপোর্শনাল টু এইচ রো। তাহলে কি হবে দেখো, তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ বা স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ হচ্ছে ওই বিন্দুর গভীরতা এবং ঘনত্বের সমানুপাতিক। তার মানে কি দেখা যায়, স্থির তরলের কোনো বিন্দুতে চাপ হচ্ছে ওই বিন্দুর গভীরতা এবং কি ঘনত্বের সমানুপাতিক। আবার এখানে দেখো সমানুপাতিক মানে কি, এইচ বাড়লে কি হবে পি বাড়বে, আবার রো যদি বাড়ে তাহলেও কি পি বাড়বে। গভীরতা বাড়লে মানে এখানে গভীরতা দেখো এইচ আছে, এই গভীরতা যদি আরও এখানে হয়, মানে যদি এইটুকু হয় গভীরতা, তাহলে কি হবে, আগে ছিল এইচ এখন যদি আর এখানে হয় তাহলে কি গভীরতা বাড়লে কি হবে চাপ বাড়বে, মানে যত নিচের দিকে যেতে থাকবে তাহলে কি হবে চাপ বাড়বে। আবার যদি ঘনত্ব মনে করো এতটুকুই থাকলো গভীরতা, সেক্ষেত্রে ঘনত্ব প্রথমে কম ছিল, তাহলে চাপ যতটুকু পাওয়া যাবে, তা ঘনত্ব যদি বৃদ্ধি করা হয় তাহলে চাপ কি তার চেয়ে বেশি হবে। তার মানে দেখো এখানে চাপ হচ্ছে এইচ এবং রো এর সাথে সমানুপাতিক সম্পর্ক। দেখো এইচ বাড়লে চাপ বাড়বে, পি বাড়বে, রো বাড়লেও পি বাড়বে। তাই প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। তোমরা বাসায় বেশি বেশি পড়বে এবং চর্চা করবে, তাহলে আশা করি আরও ভালো করে বুঝতে পারবে। তা আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমি তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।